পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা করব যে আজকের পর্ব। তোমাদের সাথেই আছি আমি ফারি আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। প্রতিনিয়ত বাসে যৌন হয়রানির শিকার হচ্ছে নারীরা। দেশে বেড়েই চলেছে শিশু ক্যান্সার রোগীর সংখ্যা। যানজটে রমজান মাসে দৈনিক যাতায়াতে বিপাকে পড়তে হচ্ছে কর্মব্যস্ত মানুষদের। এবারে বিস্তারিত। গণপরিবহনে নারীদের দুর্ভোগ কমছে না কোনোভাবেই। প্রায় প্রতিনিয়তই ধাক্কা হেনস্থার শিকার হচ্ছে মেয়েরা। কখনো কখনো তো বাসে ঘটছে বড় ধরনের দুর্ঘটনাও। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনে নারীদের আরও বেশি সচেতন ও প্রতিবাদী হতে হবে। রিপোর্ট করছেন সৈয়দা আজু আহমেদ ইকরা। নারীর ক্ষমতায়নের ফলে এখন পুরুষের পাশাপাশি নারীরাও নানা কাজে ছুটে চলছে শহরে নানা প্রান্তে। চলার পথে গণপরিবহন তাদের বড় ভরসা। যদিও ব্যস্ত নগরীতে নারীদের এই পথ চলা সহজ নয়। প্রতিদিন কত কত ঝামেলা পেরিয়ে বাসে ধাক্কাধাক্কি করে গন্তব্যে ছোটে তারা। তবে বাংলাদেশে এত বছরেও গণপরিবহনে নারীদের সাথে যৌন হয়রানির মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়তই, যার ফলে অনেকে মানসিকভাবে ভেঙে পড়ছে। আপনি নিজেকে কতটুকু নিরাপদ মনে করছেন? নিরাপদ না, 100% তো না, 50%ও বলা চলে না যে নিরাপদ আছে। বাট হ্যাঁ, নিজের জীবিকার চাহিদার কারণে এখন চলাফেরা করা লাগে, কিছু বলাও যায় না। বললে হয়তো আরও বেশি উগ্র অনেক রকমের হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগে। দেখা যায় বাসে এত ভিড় থাকে যে পুরুষদের চাপে নারীরা উঠতেই পারে না, কিংবা নারীরা উঠতে গেলেও দেখা যায় যে কখনো কখনো তাদের গায়ে টাচ হয়ে যাচ্ছে। সে তো ইচ্ছা করে করছে না, কিন্তু তারপর টাচ হয়ে যাচ্ছে। আবার কখনো তারা উদ্দেশ্যপ্রবণভাবেও আমাদের সাথে এরকম কাজটা করে, যেটা খুবই অকওয়ার্ড। মেন ক্ষেত্রে ব্যাক টাচগুলোই বেশি হয়। যেমন অনেক ইচ্ছাকৃতভাবে পুরো বাস খালি থাকলে দু একজন দাঁড়ায় থাকলে আমাদের পাশে এসে দাঁড়ায় খারাপ টাচ করার চেষ্টা করে। আমরা চাইলেও বলতে পারি না, কারণ আমরা জানি যে আমরা আশেপাশ থেকে সাপোর্টটা পাবো না। যদি আমরা কিছু বলি, আশেপাশ থেকে বলে যে মেয়েদের এত সমস্যা হলে প্রাইভেট কার কেন ইউজ করে না, এটা কিন্তু কোনো লজিক হয় না। নিরাপদ তো নাই, যেখানে আমার বাবার বয়সী, ভাইয়ের বয়সী, ওরাই আমাদের গায়ে টাচ করছে, আমাদেরকে ধরছে, আমাদের পাশে, আমরা নিরাপদে বসতে পারতেছি না। সেখানে আমরা কোথায় নিরাপদ আপু? কতদিনে নিরাপদ হবে এই পথ তা জানা নেই কারোরই। ইউএনডিপির এক জরিপ বলছে বাস, লঞ্চ, ট্রেন ও টার্মিনাল সহ বিভিন্ন গণপরিবহনে 87% নারী জীবনে অন্তত একবার যৌন সহিংসতার শিকার হন, আর 66% নারী কয়েকবার এবং 7% নারী বারবার নানা ধরনের যৌন হয়রানির শিকার হন। তবে হয়রানির 36% নারী প্রতিবাদ করেছে। কোনো সময় আমরা প্রতিবাদ করি না, যার কারণে ওনারা আরও বেশি এই ধরনের কাজগুলো করতে উদ্বুদ্ধ হয়ে যায়। সবসময় সবাই সাপোর্ট করে না। আশেপাশ থেকে যদি সাপোর্ট থাকতো তাহলে হয়তো এগুলো প্রতিবাদ করা যেত। বিশেষজ্ঞরা বলছেন আইনের কঠোর প্রয়োগ না হওয়ায় সমাজে এমন অন্যায় দিন দিন বেড়ে চলছে। প্রয়োজন দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং বাড়তি সচেতনতা, তাহলে কমবে এসব অপকর্ম। আইনের প্রয়োগটা আমাদের বাংলাদেশে ওভাবে হচ্ছে না, যার কারণে শাস্তিও হচ্ছে না। কোনো আইন হচ্ছে, কোনো অন্যায় হচ্ছে, সেখানটায় শাস্তি হচ্ছে না বলে মানুষ ভয় পাচ্ছে না আইনটাকে। আইনের প্রয়োগটা যদি নিশ্চিত করা যায় অবশ্যই, তাহলে আমাদের অনেকটাই এই অন্যায়গুলা নিরাপত্তা, নারী নিরাপত্তাটা অনেক অংশেই নিশ্চিত করা সম্ভব হবে। সচেতনতা এবং শ্রদ্ধা, সম্মান জিনিসটা যদি থাকে মানুষের ভিতরে, তাহলে অবশ্যই এই অন্যায়গুলো আমরা প্রতিরোধ করতে পারবো। দেশের সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপদ যাতায়াত ব্যবস্থা খুবই প্রয়োজন। তাই সরকারিভাবে নারীদের জন্য আলাদা গণপরিবহন ব্যবস্থা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও আমরা আজও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। বাস, ট্রেন সহ বিভিন্ন গণপরিবহনে 36% নারী প্রতিদিন যৌন হয়রানির শিকার হচ্ছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে সমানভাবে ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সৈয়দা আজু আহমেদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ক্যান্সারে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। এখন প্রতিনিয়তই এই রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ছুটে আসছেন অনেকেই। তাদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে শিশু রোগী। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র মানুষের উদাসীনতায় দেশে ক্যান্সারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে। রিপোর্ট করছেন আনিশা আমিন।
মাত্র 22 মাসের শিশু রওজান এখন ক্যান্সার আক্রান্ত। 10 মাসে কিডনিতে টিউমার ধরা পড়ে। এরপর অপারেশন করে একটি কিডনি কেটে ফেলতে হয়। কিছুদিন পর টেস্ট করালে কিডনিতে ধরা পড়ে ইনফেকশন। এখন তার দিন কাটে জাতীয় ক্যান্সার হাসপাতালের বিছানায়। 1 বছরে 22টা কেমো দিয়েছে, এরপরে ও মোটামুটি ভালোর দিকেই ছিল। এখন এই আগের জায়গায় কোনো সমস্যা না, বর্তমানে আবার নতুন করে লিভারে টিউমার দেখা দেয়। এটাও সার্জারি করার কথা ছিল, পরে আমরা সিটি স্ক্যান পরীক্ষা কিছু করানোর পরে এখন দেখা যাইতেছে আগে ছিল একটা, এখন 2টা দেখা দিয়েছে। তো এই কারণে আর কি আপনার সার্জারিটা হইতেছে না। পরবর্তী কেমো আবার নতুন করে দেওয়ার পরে ওটা কমানোর পরে আবার সার্জারি করা লাগবে। কেবল বড়রাই নয়, শিশুদেরও ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। লিউকেমিয়া, লিভার ও ব্রেন সহ এরকম 10 ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক শিশুরা এখন এই হাসপাতালে চিকিৎসাধীন। 1.5 বছর আগে থেকে আর কি যে পেটের মধ্যে টিউমার হয়েছে, টিউমার থেকে ক্যান্সার ধরা পড়ছে। এখন এই যে 6টা কেমো লেগছেন, 4টে দিয়া ভালো হয়ে গেছেন 1 বছর পরে, আবার 1 বছর পরে আবার সমস্যা দেখা দিচ্ছে। জ্বর, প্রথম হালকা পাতলা জ্বর থেকে ফার্মেসিতে দেখাইছি, ওখান থেকে ফার্মেসি থেকে প্রথম না পরে খাওয়াইছি আপনার অ্যান্টিবায়োটিক, তাও জ্বর কমে না, সাইরে আনে আর কি। 2 দিন ভালো, 3 দিন পর আবার চলে আসে। তো বলতে পিজিতে নিয়ে যাও। পিজিতে আনার পরে পরীক্ষা দিল 14,500 টাকা। ওখানে আপনার 1 সপ্তাহ পর রিপোর্ট পাইলাম ব্লাড ক্যান্সার। চিকিৎসকরা বলছেন, ক্যান্সারে আক্রান্ত শিশুরা সঠিক সময়ে চিকিৎসা পেলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য প্রয়োজন সচেতনতা বাড়ানো, যা পৌঁছতে হবে দেশের তৃণমূলেও। একটা বাচ্চা জ্বর হচ্ছে 7 দিন, 8 দিন, 10 দিন জ্বর হচ্ছে, জ্বরের জন্য আমরা কি করি? একটা নিকটস্থ দোকানে যে হয়তো একটা জ্বরের সিরাপ কিনে খাই, অথবা কোনো একটা ডাক্তারকে দেখায় একটা জ্বরের ওষুধ খাই। কিন্তু জ্বরের ওষুধ খাওয়ানো হচ্ছে, হয়তো অ্যান্টিবায়োটিকও খাওয়ানো হলো, জ্বর কমলো না, কমে যাচ্ছে কিন্তু আবার ঘুরে আসছে। তখনই সন্দেহ করতে হবে সামথিং রং। রেটিনোব্লাস্টোমা, যেমন রেটিনোব্লাস্টোমা এটা চোখের একটা ক্যান্সার। এটা জন্মের পরেই দেখা যাবে যে বাচ্চাদের চোখটায় অনেকটা বিড়ালের আর চোখের মতো জ্বলে। যখনই ঘরের লাইট অফ করা হয় বাচ্চার চোখ থেকে আলো বের হচ্ছে। তো এইটা একটা রেটিনোব্লাস্টোমার লক্ষণ। তারপরে আমাদের একটু পেটটা একটু হঠাৎ করে পেটটা ফুলে যাচ্ছে, তার মানে পেটের মধ্যে যে লিভার আছে, স্প্লিন আছে, এরা হয়তো বড় হয়ে যাচ্ছে। অথবা শরীরের ঘাড়ের 2 পাশে যে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড ফুলে যাচ্ছে। অথবা শরীরে যে কোনো একটা মাংসপেশি বা একটা হঠাৎ করে মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে, অস্বাভাবিক হারে বাড়ছে, তবে কোনো ব্যথা নেই। গায়ের মধ্যে রক্ত জমাট হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় লাল লাল দাগ দেখা যাচ্ছে। অথবা দাঁত ব্রাশ করার সময়, অথবা নাকে সর্দি হলে বা নাক দিয়ে রক্ত পড়ছে বা দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে। এইসবই হচ্ছে ক্যান্সারের লক্ষণ। ঘন ঘন জ্বর, শরীরে দাগ ও মাংসে ফোলা দেখা দিলে সাথে সাথে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা জানান, বাংলাদেশের শিশুদের রক্তের ক্যান্সার সবচেয়ে বেশি হচ্ছে। দেশ যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, আমরা আর্টিফিশিয়াল জিনিস ব্যবহার করব, আমরা বদ্ধ ঘরে এসির মধ্যে থাকি, আমরা খোলা হাওয়া ব্যবহার করতে ভুলে গেছি, আমরা খোলা মাঠে খেলাধুলা করতে ভুলে গেছি, আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে থাকি, টেলিভিশন নিয়ে থাকি। এই সবই হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স জিনিস থেকে রেডিয়েশন বের হয়। তারপর আমরা ফ্রিজের খাবার খাই, আমরা বিভিন্ন রকমের খাবার অনেক দিন ধরে বিভিন্ন মেডিসিন দিয়ে প্রিজার্ভ করে রাখি, সেই খাবারগুলো প্যাকেটজাত খাবারগুলো খাচ্ছি। ফরমালিন ব্যবহার করা হয় ফলমূল পাকানোর জন্য বা পচন যেন না হয়, সেই সব কারণেও এই সব কিছু থেকেই আসলে ক্যান্সার হয়। এবং যে কারণেই এইগুলো যেহেতু ব্যবহার বেড়ে গেছে, ক্যান্সারের হারও বেড়ে গেছে। রওজানের মতো এখন অনেক শিশু বর্তমানে ক্যান্সার আক্রান্ত। এক ক্যান্সার ধ্বংস করে দিতে পারে একটি শিশু কিংবা একজন মানুষ বা গোটা পরিবারকে। তাই ক্যান্সার এড়াতে হলে সবসময় সতর্কতা অবলম্বন করার তাগিদ বিশেষজ্ঞদের। আনিস আমিন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। নদীমাতৃক দেশ বাংলাদেশ, নদীগুলি যেন এদেশের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে, অথচ প্রতিনিয়তই যেন নিয়মিতভাবে দূষিত হচ্ছে ঢাকা ও গাজীপুর জেলার সংলগ্ন একটি নদ তুরাগ। বিশেষজ্ঞরা বলছেন, এই নদ রক্ষায় এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। রিপোর্ট করছেন সৈয়দা সাদিয়া। দেশের দূষিত হওয়া নদ নদীগুলোর তালিকার মধ্যে অধিক দূষণযুক্ত একটি নদ তুরাগ। অতিরিক্ত দূষিত হওয়ায় এই নদের চারপাশে বসবাস ও যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয়রা। শিল্পনগরী টঙ্গীতে অবস্থিত বিভিন্ন শিল্প কারখানার বজ্র এই নদ দূষণের জন্য দায়ী বলে মনে করছেন তারা। এমনকি এই দূষিত পানির প্রভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরাও। শারীরিকভাবে অনেকভাবে সমস্যা হচ্ছে, অক্সিজেনের অভাবে বিভিন্ন রোগ জীবাণু হচ্ছে, আর বিভিন্ন মাছ টাছ এগুলো তো মারা যাচ্ছে, আর মানুষের শ্বাসকষ্টের অনেক প্রবলেম হচ্ছে। মাছ তো নাই,
আরও আগেই নাই, তারপরে তো মেয়ে মানুষ যা একটু ওইটাও করতে পারে না এখন। আমরা যখন কলেজে যাই নদীর পাড় দিয়ে, তখন অনেক বিশ্রী দুর্গন্ধ বাতাসের সাথে অনেক দুর্গন্ধ মিশ্রণ হয়, তার ফলে আমরা অনেক রোগে আক্রান্ত হই। রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায় তুরাগ নদে অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে 2 মিলিগ্রামেরও কম, যেখানে মাছের বেঁচে থাকার জন্য অক্সিজেনের ঘনত্ব প্রতি লিটারে 5 মিলিগ্রাম হওয়া প্রয়োজন। এর ফলে এই নদটিতে মাছের বেঁচে থাকা সম্ভব নয়। এই দূষণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন এমন একটা অবস্থা যে এইখানে কোনো জলজ প্রাণী এই শুষ্ক মৌসুমে তুরাগ নদীতে বাঁচতে পারে না। শুধুমাত্র এক ধরনের মাছ আছে, আপনার সাকার ফিশ বলা হয়, যেগুলি পানির অক্সিজেন না, তারা বাতাস থেকেই অক্সিজেন নেয়, তারা বেশি, তাদের সংখ্যা এখানে বেশ কিছু আছে। আদারওয়াইজ এগুলিকে, এই নদীটাকে বেসিক্যালি ইকোলজিক্যালি ডেড রিভার হিসেবে ধরা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নাব্যতা রক্ষায় নদ নদীগুলোকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হলেও প্রতিনিয়তই খারাপের দিকে যাচ্ছে নদীগুলো। কলকারখানা দূষণ দেখার দায়িত্ব, এটাকে বন্ধ করার দায়িত্ব হচ্ছে পরিবেশ অধিদপ্তরের। আমরা তাদেরকে বলি যে আপনারা এটার বিরুদ্ধে অ্যাকশন নেন। তারাও অ্যাকশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু কলকারখানার সংখ্যা অনেক। নদ নদী বাংলাদেশের সম্পদ, তাই তো এই সকল নদীগুলোর নাব্যতা রক্ষায় এগিয়ে আসতে হবে সকলকেই। প্রতিনিয়তই কমছে তুরাগ নদীর পানি, তাই তো নাব্যতা হারিয়ে প্রায় মৃত নদীতে পরিণত হয়েছে এই নদীটি। তুরাগের মতো আরও অনেক নদী দূষণের শিকার হচ্ছে, হারাচ্ছে নাব্যতা। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ জনগণের যৌথ উদ্যোগে দূষণমুক্ত রাখলেই নদীগুলোকে আবার জীবন্ত করে তোলা সম্ভব। সৈয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে এই রমজান মাসে দৈনিক যাতায়াতে বিপাকে পড়তে হচ্ছে কর্মব্যস্ত মানুষদের। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সে সমস্যা যেন আরও বেড়ে গিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে নারী ও শিশুরা। সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণ কাজ দ্রুত শেষ করে এ সমস্যার সমাধান করার ব্যবস্থা নিয়েছেন তারা। রিপোর্ট করেছেন আশিকুর রহমান আনমোল। রমজানে রাজধানীর এই তীব্র যানজটে এলোমেলো মানুষের কর্মপরিকল্পনা। প্রতিদিনই ব্যস্ত মানুষের 2 থেকে 3 ঘন্টা যানবাহনে বসে কাটাতে হচ্ছে। আবার প্রচণ্ড গরমে অনেকেই যানবাহনে বসে না থেকে হেঁটে রওনা দিচ্ছেন গন্তব্যে। এই কঠিন বাস্তবতায় কখনো দেরি হচ্ছে অফিসে যেতে, কখনো রাস্তায় করতে হচ্ছে ইফতার। আমাদের যে একটা সময় দরকার, আমরা ওই সময় আমরা গন্তব্য গিয়ে পৌঁছতে পারতেছি না। কিন্তু যাত্রী দেখা গেছে টাইম মতো ইফতার করতে পারে না। 3-এর 2 অংশ মনে করেন এই জ্যামের কারণে বাদ দিয়ে দিতে হয়। সিগনালে আনুমানিক 30 মিনিটের মতো বসে আছি। ট্রাফিক অব্যবস্থাপনা, সেকেন্ড হচ্ছে ফুটপাতে দোকানপাট বসে, ইফতারি পসরা সাজিয়ে বসে জায়গাগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে কিন্তু মানুষের চলাচল বেড়ে যায়, যার কারণে কিন্তু আসলে কোনো জিনিস ঠিকমতো চলাচল করতে পারে না। 3টার দিকে গাড়িতে উঠছি খামারবাড়ি থেকে, এখন হলো আপনার 4:16 বাজে। এখানে খামারবাড়ি থেকে আসতে হয়তো 3 মিনিট লাগছে, বাকি সময়টা এখানেই প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো। ট্রাফিকরা যদি একটু ঠিক মতো সব কিছু দেখাশোনা করে তাহলে জ্যামটা একটু কম পড়বে। অফিসের পরে আমরা তো সবাই রেগুলারই ভোগান্তি ফিল করি। এখানে যখন আমরা বাসের জন্য দাঁড়াই, একসাথে অনেক মানুষ দাঁড়াই থাকে, তো দেখা যায় যে বাস পাই না। এই যানজটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নারী ও শিশুরা। একে তো যানবাহনে ঠাসাঠাসি করে দাঁড়াতে হয়, এরপরও দীর্ঘক্ষণ পথে আটকে থাকতে হয়। শিশুদের একেবারে নাজেহালে অবস্থা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য বলেছে, 2013 সাল পর্যন্ত ঢাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল 1,89,000-এর বেশি। 2023 সালে এসে এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3,31,000-এ। অর্থাৎ 10 বছরে ব্যক্তিগত গাড়ি বেড়েছে প্রায় 1.5 লাখের কাছাকাছি। ঢাকা শহর অত্যন্ত অল্প একটি জায়গা, মাত্র 350 স্কোয়ার কিলোমিটার একটি ঢাকা মহানগরী, এবং তার মধ্যে প্রায় 15 কোটি মানুষ বসবাস করে। জনঘনত্বের কারণে ঢাকা শহরে যানজট হয়। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের উপযুক্ত গণপরিবহন ব্যবস্থা নাই। যে গণপরিবহন ব্যবস্থাটি আপনি দেখছেন, এটা আসলে প্রাইভেট বাস দেখতে পাচ্ছেন। এখানে মেট্রো সবেমাত্র একটি শুরু হতে যাচ্ছে, এখনও সম্পন্ন হয়নি। মেট্রো দরকার, বাস র্যাপিড ট্রানজিট দরকার, ফুটপাত দরকার এবং নিরাপদ ফুটপাত দরকার। এগুলো যত বেশি হবে তত জনগণ বান্ধব নগর তৈরি হবে, তখনই শহরের এই যানজটগুলো কমতে শুরু করবে। বিশেষজ্ঞরা বলেছেন, সড়কের উন্নয়নমূলক কাজ চলমান, এজন্য কিছুটা ভোগান্তি হবে, কিন্তু সেই কাজগুলো নির্ধারিত সময় শেষ করার তাগিদ দিচ্ছেন তারা। রাজধানীতে যানবাহনের চাপ কমাতে এখনই দীর্ঘমেয়াদী সুপরিকল্পিত কাজ করার পরামর্শ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা।
রাজধানী ঢাকা যেন থামছেই না যানজট, এতে করে মানুষ পড়ছে ভোগান্তিতে, নষ্ট হচ্ছে সময়। তাই বিশেষজ্ঞরা বলেছেন সরকারের যথার্থ ব্যবস্থাই পারে এসব যানজট থেকে রক্ষা করতে। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ক্রিকেট লাল সবুজের পতাকাকে চিনিয়েছে গোটা বিশ্বকে, তবে ওয়ানডে ও টি20 ফরম্যাটে যতটা নজর কেড়েছে টাইগাররা, টেস্ট ক্রিকেটে ততটাই যেন পিছিয়ে সাকিব আল হাসানের দল। এজন্য ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ সুবিধা বাড়িয়ে তরুণ ক্রিকেটারদের আরও বেশি দক্ষ করে তোলার তাগিদ দিচ্ছেন কোচরা। রিপোর্ট করছেন খালিদুল ইসলাম তানভীর। টেস্ট ক্রিকেট, যার সঙ্গে অন্য ফরম্যাটের তুলনা হয় না। টেস্ট খেলার এই মর্যাদা বাংলাদেশ অর্জন করেছে 2000 সালেই, অর্থাৎ 23 বছর। এতদিনে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হয়েছে। সম্মানজনক হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের নেশায় মাঠের সাহস আর বিশ্বাস সবই আছে টিম বাংলাদেশের। তবে এই স্বস্তি কেবল 50 আর 20 ওভারের ম্যাচেই। অথচ এই 23 বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বেড়েছে কেবল হতাশা। র্যাঙ্কিংয়ের তলানিতে অবস্থান সাকিবদের। অবস্থাটা এমন যেন বাংলাদেশের মর্যাদায় টেস্ট ক্রিকেট চায় না। কিন্তু কেন এমন দশা তা বোঝার আগে খুদে ক্রিকেটারদের সাথে কথা বলা যাক। টেস্ট ক্রিকেট ভালো লাগে তোমার? না, টেস্ট ক্রিকেট আমার আসলে বোরিং লাগে, কারণ সবাই না মাঠে থাকার জন্য খেলে, কেউ 6-4 মারার চেষ্টা করে না। টেস্ট ক্রিকেট ভালো লাগে তোমার? না, আমার টেস্ট ক্রিকেট অতটা ভালো লাগে না, কারণ ওইখানের মধ্যে অনেক সময় ধরে খালি সবাই জাস্ট ডিফেন্স করে খেলে, অনেক 4-6 মারা হয় না, অত বেশি এনজয় করা হয় না। তাই আগামীতে টেস্ট ক্রিকেটে কতটা সাফল্য পাবে টাইগাররা তা নিয়েও আছে শঙ্কা, কারণ স্পষ্ট নতুন প্রজন্মের মধ্যে টেস্ট নিয়ে নেই তেমন আগ্রহ। টেস্ট ক্রিকেট দেখো বা টেস্ট ক্রিকেট পছন্দ? না, টেস্ট ক্রিকেট অত পছন্দ না। ওইখানে অনেক বোরিং খেলা হয়, অনেক ডিফেন্স করা হয়, কিন্তু 4-6 মারা হয় না। কিন্তু টি20 আর ওডিআইতে 4-6 হয়, দেখে অনেক এনজয় করা যায়। কি টেস্ট ক্রিকেটটা কি ভালো লাগে? না, অবশ্যই বোরিং লাগে, কারণ টি20-র মতো 4-6 খুব কমই দেখা যায়। ক্রিকেট কোচদের মতে শুধু একাডেমির প্রচেষ্টায় নয়, শিশু কিশোরদের মাঝে টেস্টের আগ্রহ ফিরিয়ে আনতে প্রয়োজন ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদী সুপরিকল্পনা। বাচ্চারা আসলে টেস্ট ক্রিকেট দেখতে চায় না, ওরা একটু 4-6 এগুলোর প্রতি ইন্টারেস্টেড বেশি। তারপরেও ওদেরকে যদি আমরা পরিবেশ করে দিতে পারি টেস্ট খেলার, আমার মনে হয় টেস্ট ক্রিকেট বাচ্চাদের থেকে ইমপ্রুভ হবে। আর তৃণমূল পর্যায়ে যদি টেস্ট ক্রিকেট ইমপ্রুভ করতে চাই, আমার মনে হয় এটা আমাদের বোর্ড থেকে একটা নির্দেশনা থাকা উচিত একাডেমির প্রতি, একাডেমির একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা উচিত। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ছোট থেকেই পর্যাপ্ত অনুশীলনের পাশাপাশি ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক উন্নতি করতে হবে ঠিকঠাক। ক্রিকেট হচ্ছে ফিক্সড টেকনিক, মেন্টাল সব খেলায়। তো ওই জন্য আপনি যখন ওই যে 6-7 থেকে আপনার টেকনিক পারফেক্ট করে ফেলবেন, পারফেক্টটা কেমনে হবে? পারফেক্টটা হবে আপনি যখন লঙ্গার ভার্জন খেলবেন, আপনার বলিংয়ের টেকনিক, বলিংয়ের পেস বাড়ানো। কিন্তু আপনি যখন টি20 থেকে ওরা ফরম্যাট থেকে শুরু করে, তখন কি মানুষ তো যেমনে খুশি অমনে মারে, রান দিয়ে রান দরকার, দল চায়, কোচ চায়, সবাই রান চায়, কম বল বেশি রান, তাহলে আপনার টেকনিকের জায়গাটা থাকেনি না। তো ওই কালচার হয়তো কিছু কিছু আরম্ভ করেছে 50 ওভার্সের ম্যাচ, আবার ফাইনাল ম্যাচ হয়তো করছে 2 দিনের ম্যাচ। তো এটাও আপনার কতটুকু কোয়ালিটিতে খেলাচ্ছেন, কি পিচে খেলাচ্ছেন, কি মাঠে খেলাচ্ছেন, কি পরিবেশ দিচ্ছেন, কেন এটা আমার কাছে মনে হয় মানে খুব ইম্পর্ট্যান্ট যদি বাংলাদেশ ক্রিকেট বাঁচাতে হয়। টেস্ট ক্রিকেটের একটা ছোটো কাল থেকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, কে একটা মিনিমাম সুন্দর মাঠ, খুব ভালো উইকেট, সেখানে 3 দিন বা 4 দিনের ম্যাচ হবে। এই খুদে ক্রিকেটাররাই একদিন বাংলাদেশকে আরও উঁচুতে নিয়ে যাবে। তাই টেস্ট ক্রিকেটে তরুণদের আগ্রহ ফেরাতে ক্রিকেট বোর্ডের পাশাপাশি সব পর্যায়ের প্রশিক্ষকদের এগিয়ে আসতে হবে। খালিদুল ইসলাম তানভীর, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি সাহায্যের আবেদন। তোমার নাম কি? নান। নাহিয়ান, তোমার কি করতে ভালো লাগে? কাজ। 4 বছর 10 মাস বয়সী শিশু তাবিদ আল নাহিয়ান, যে সেরিব্রাল পালসি নামক এক মারাত্মক রোগে আক্রান্ত। জন্মের পর 1 বছর বয়সেই প্রাথমিকভাবে নাহিয়ানের বাবা মা সন্দেহ করে তাদের সন্তানের আচরণ অন্য বাচ্চাদের মতো নয়। ডাক্তারের শরণাপন্ন হলে তারা নিশ্চিত হয় সেরিব্রাল পালসি নামক এক বিরল রোগে আক্রান্ত সে। ডাক্তার বলেছে ওর এটা অনেকটা রিকভার হয়ে যাবে, 85-80%, এমন আছে আল্লাহর রহমতেও 100%ও সুস্থ হয়ে যাবে। কিন্তু চিকিৎসা যদি না চালাতে পারি তাহলে তো বোঝেনি ওর সমস্যা আরও বেড়ে যাবে, আর এখন যে অবস্থায় আছে এই অবস্থার থেকেও আরও খারাপ হয়ে যাবে।
আমার ভিডিও দেশে এবং দেশের বাইরে যারা দেখবে তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বাবুর চিকিৎসা আমি শেষ অবধি করতে চাই এবং ওর চিকিৎসা যেন কোনো না থাকে, বন্ধ না থাকে। যেমন ওরা এই 2 মাস হয়েছে থেরাপি বন্ধ। আমি এই জন্যই তাদের কাছে হাত জোর করে সাহায্য চাচ্ছি, যাতে অর্থ সাহায্য পেলে আমি আমার বাবুর চিকিৎসা ফুলফিল করতে পারবো এবং এটা 50 লাখ টাকার উপরেও হয়ে যেতে পারে, কারণ এটা তো আমি অনুমান করে বলতে পারি না, কারণ ওর 3 বছর ভারতে থাকলে সেখানে 21 লাখ টাকার মতো লাগে। হাঁটাচলা করার প্রবল ইচ্ছা থাকলেও হাঁটতে অক্ষম নাহিয়ান। খেলাধুলা করা তার পছন্দনীয় কাজ। বড় হয়ে হতে চায় ডাক্তার। নাহিয়ানের চিকিৎসার জন্য দেশ বিদেশ ঘুরে এখন পর্যন্ত 15 লাখেরও বেশি খরচ হয়েছে। এখন প্রায় নিঃস্ব তার বাবা মা। তার বাবা এক বেসরকারি কোম্পানিতে কাজ করে। তার বাবা মায়ের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তো সমাজের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন তার বাবা মা। নাহিয়ানকে সাহায্য পাঠাবার ঠিকানা মোহাম্মদ নাইম তুঘলিল, সঞ্চয় হিসাব নম্বর 40335373233300, এবি ব্যাংক, বনানী ব্রাঞ্চ। বিকাশ নম্বর ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর 017160256163, নগদ নম্বর 013089675158 এবং রকেট নম্বর 013089671580। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তোমরা চাইলে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।